নমস্কার, শুভ নববর্ষ। বছরের প্রথম দিন একটা গল্প দিয়ে শুরু করি। গল্প, কিন্তু গল্প হলেও সত্যি। সত্যি শুধু নয়, একটা ভয়ঙ্কর সত্যি, বাস্তব কাহিনী আজ দেখাবো আপনাদের। যে কাহিনীর কেন্দ্রে রয়েছেন এক মাস্টার মশাই আর তার ছাত্ররা। মাস্টার মশাই যখন পড়ান তখন পড়ুয়াদের পদবি কি তা নিয়ে ভেদাভেদ করেন না, কোনো শিক্ষক করেন না। এই শিক্ষকও করেননি, ভেবেছিলেন একটা মননশীল প্রজন্ম তৈরি করছেন। আর তারপর সেই মাস্টার মশাইয়ের দরজাতেই সেদিন হাড়ে রেড়ে করে হাজির হলো তারই ছাত্ররা। তারপর কি ভয়াবহ, কি দুর্বিষহ অভিজ্ঞতা সেই শিক্ষকের, শুনুন তার মুখেই। শামশেরগঞ্জের সব হারানো এক শিক্ষকের আতঙ্কের বাস্তব কাহিনী। এই মুহূর্তে এমন একজন মানুষের কথা তুলে ধরব, যিনি গোটা ঘটনায় এই মুহূর্তে দাঁড়িয়ে অসহায় তো অবশ্যই, তার সঙ্গে সঙ্গে অনেক বেশি হতবাক। তার কারণ, তার বাড়িতে ঢুকে যারা লুটপাট চালালো, আগুন লাগালো, রান্নার হাঁড়ি তুলে ফেলে দিল, তার মধ্যে যারা ছিলেন তার মধ্যে কয়েকজন তার স্টুডেন্ট, যাদেরকে তিনি নিজে পড়ান। আমার বাড়িতে একবার পুরো চারদিক থেকে ঘিরে নিল, প্রায় 100-150 লোক স্টুডেন্ট। তাদের মধ্যে আবার আমি এটা দেখেও খুব অবাক হচ্ছি যে আমি যাদের পড়াই আর কি, আমি যাদের শিক্ষা দিই আর কি, তাদের মধ্যে 2-1জন আবার স্টুডেন্ট ছিল। তা এই বড় বড় সব ভোজালি টোজালি নিয়ে এসেছিলো আমাদের উপর অ্যাটাক করার জন্য। যদি আমরা থাকতাম এখানে, আমরা কেউ বাঁচতাম না, মরে যেতাম। বাড়িতে কিছুই রাখেনি, সোনা দানা, ক্যাশ, নগদ সব কিছু নিয়ে গেছে। এমনকি আমার এসএসসির প্রিপারেশনের জন্য যে সমস্ত আমি 1 বছর ধরে খাতাপত্রগুলো তৈরি করেছিলাম, আমার খাতাপত্রগুলো সব ঢুকিয়ে দিয়েছে, একটা কিছু নেই। দেখুন আমি এখন কী নিয়ে প্রিপারেশনটা করবো। আমার এই যে 1 বছর ধরে আমি খাটলাম, প্রিপারেশন নিলাম, আর সমস্ত কিছু তুলে দিয়েছে, কিচ্ছু নেই আমার। সমস্ত কিছু লুট তো হয়েছে, সেটা নিয়ে তো ক্ষতি হয়েছে, সেই ক্ষতি কিভাবে পূরণ করবেন জানেন না। কিন্তু একজন শিক্ষকের কাছে সব থেকে বেদনাদায়ক যে কোচিং সেন্টারে তিনি যাদেরকে পড়াচ্ছেন তার মধ্যে থেকেই ছাত্ররা আসছে, তার বাড়িতে হামলা চালাচ্ছে। এটা একজন শিক্ষক হিসেবে আপনার কাছে কতটা বেদনাদায়ক? সত্যি খুব অবাক লাগছে এই সব দেখে আমার, যে আমি যে সমস্ত স্টুডেন্টদের পড়াই, মানে আমার বাড়ির পাশে যে একটা কোচিং আছে, আমি এই কোচিংয়ের কথাটাই বলছি, যে শুধু এই কোচিংয়ের কথাই বললাম। মানে যে স্টুডেন্টগুলো এসেছিলো তার মধ্যে বাইরের কেউ না, এই কোচিংয়েরই 2-1জন স্টুডেন্ট ছিল। আমি যাদেরকে পড়াই তাদেরকে আমরা কোনোদিনই ওই টর্মের ব্যাপারে আমরা বলিনি যে এই ধর্মের মানুষের সঙ্গে মিশবি না বা ওই ধর্মের সঙ্গে মিশবি না। আমি সবসময় ছেলেদেরকে, স্টুডেন্টদের আমি সবসময় মানুষের মতো মানুষ হতে শেখাই। আমি কোনোদিনই বলি না যে ওর সঙ্গে মিশবি না, ওকে ডাকবি না, ওকে বাড়িতে নিয়ে খাবি না। আমি সবসময় স্টুডেন্টদের সঙ্গে, যে তারপরে আমার যে সমস্ত কলিগগুলো আছে সবার সঙ্গে আমি এক থালাতে বসে খাই। আমার সহকর্মী পিয়ালি এখন মুর্শিদাবাদে। ওই কথা বলেছে এই শিক্ষকের সঙ্গে। পিয়ালির সঙ্গে আমি কথা বলছিলাম, আর কথা বলতে বলতে মনে পড়ছিল ওই সিনেমাটার কথা, তপন সিনহার আতঙ্ক ছবির ওই দৃশ্যের কথা। সেই যেখানে ছাত্র হুমকি দিয়ে বলছে, আপনি কিন্তু কিছুই দেখেননি মাস্টার মশাই। আপনি কিন্তু কিছুই দেখেননি মাস্টার মশাই। সিনেমায় দেখা সেই মাস্টার মশাইয়ের মুখটা দেখুন। নিজের ছাত্রদের এই পরিণতি দেখে তার 2 চোখে বিস্ময়, হতাশা, দুঃখ, আর তার দোসর প্রাণঘাতী ভয়াবহ আতঙ্ক। সিনেমা নয়, এবার বাস্তব। আজ আবার এক মাস্টার মশাই, তার 2 চোখে সেই একই আতঙ্ক, একই বেদনা, অসহায়তা, বিশ্বাস ভঙ্গের যন্ত্রণা। এই অসহায়তা তো একজন মাস্টার মশাইয়ের নয় শুধু, এই হিংসা আমাদের অসহায় বাস্তবের ছবি। আসুন না প্রতিজ্ঞা করি, বছর পয়লায়, এই নতুন বছরে অসহায়তা, হতাশা, হিংসার পাহাড়গুলো ডিঙিয়ে আমরা নতুন দিনের দিকে এগিয়ে যাব। আর যেন কোনো মাস্টার মশাইকে এমন আতঙ্কের প্রহর গুনতে না হয়, কোনো ছাত্রের যেন এমন পরিণতি না হয়। জানেন,
এই আতঙ্ক, এই চোখের জল, এই ভেদাভেদ, এই সব ছবি আমি যতবার দেখি মনে হয় এই পৃথিবীর গভীরতম অসুখের নাম হিংসা। কে ধনী, কে গরিব, কে প্রতিবেশী, কে ছাত্র, কে শিক্ষক, কিচ্ছু বোঝে না এই হিংসা। কে হিন্দু, কে মুসলিম, জানে না এই হিংসা। আর যুগ যুগ ধরে নিজেদের স্বার্থ সিদ্ধিতে একদল প্রভাবশালী সমাজে ভাইরাসের মতো ছড়িয়ে চলেছে এই হিংসার বীজ। আর সেই হিংসাই অতিমারি হয়ে ছারখার করছে আপনার আমার স্বপ্নের শহর, গ্রাম, কসবা, শামশেরগঞ্জের বেদবোনা গ্রাম। গতকাল জি 24 ঘন্টা আপনাদের সামনে তুলে ধরেছিল এই গ্রামের ছবি। সার দিয়ে দাঁড়িয়ে থাকা একের পর এক পোড়া বাড়ির ছবি, ছাই হয়ে যাওয়া সংসারের ছবি। আজ আবার সেই গ্রামেরই আর এক কাহিনী। রেখেছিলাম 10 তারিখ ডেট ছিল অপারেশনের। 4 দিন পর ডিডি আছে ভর্তি হতাম। তবে ছবি তুলতে পারে আমি পুজোর টাকার জন্য আমি ছবি সুদ্ধা তুলতে পারছি না। তো আমি এই টাকাটা যদি আমার সোনা গয়না গাটি এইটি যদি না নিয়ে যেত, কিংবা টাকাটা না নিয়ে যেত, আমি গয়নাটা বিক্রি করেও আমি পারতাম, কিংবা টাকাটা না নিয়ে যেত, আমার সব নিয়ে যেত, কোনো ব্যাপার ছিল না। কিন্তু আমি স্বামীটাকে কি করে আমি এখন বাঁচাতে পারবো আমি ভাবতে পারছি না, জানেন। দিনকে দিন, রাতকে রাত চিন্তায় আমার ঘুম আসে না। কি করে আমি স্বামীটাকে বাঁচাবো? এই টাকাটি যদি নালিয়ে পালাতো, কিংবা গয়নাটি নালিয়ে পালাতো, আমি বাঁচাতে পারতামই। 40-50 টাকা জোগাড় করেছিলাম। এই দিচ্ছে 5,000, ও দিয়েছে 5,000, ওরা তো আমাকে ছেড়ে দিচ্ছে না। স্বামী খাটলো, আমার লক্ষ্মী ভান্ডারের টাকা ছিল, সব তুলে তুলে দিয়ে জড়ো করে গেছিলাম। ভাবতে পারিনি কি এত টাকা আমার হাতে লুট করে দিবে। এখন আমি স্বামী নিজে কি খাবো তার জিনিস নাই। এখন আমার হাত ছাড়া কিছুই নাই, হাত আর পা আর কিচ্ছু নাই আমার। কারোর বাড়িতে এক মাথার ছাতা দিয়ে 1 ঘন্টা বসে থাকবো তারও কোনো জায়গায় নাই আমার। ডাক্তার না দেখালে আমাকে কোনো ওষুধও দিবে না। এখন ডাক্তারটা এখন বলে পাথরের ডাক্তার, এখন ডিডিএইচ ছাড়া হবে না। তো আমার কাছে টাকা হাতে সম্বল নাই, আমি ডিডিএইচ যাবো কি করে? কিন্তু এখন তিনি বুঝতে পারছেন না কিভাবে থাকবেন, কিভাবে ঘর আবার বানাবেন, নাকি স্বামীকে বাঁচাবেন। একেবারে অসহায় তিনি। তবু আমরা এই নতুন বছরে এই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সুচেতনা জাগ্রত করার স্বপ্ন দেখি। কারণ আমাদের এই বাংলা ভাষাতেই এক কবি কবে বলে গিয়েছেন, এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। আপনি বোঝেন, আমি বুঝি, হিংসার আগুন মানবতা বোঝে না, আর নেতারা বোঝেন না। কাউকে খুশি করার দায় যেহেতু আমার নেই, তাই বারবার এই প্রশ্নটা আমি করি, রোজ করি, করব। নেতারা দেখুন, তারা কিন্তু এই স্বজনহারা চোখের জলে রাজনীতি ছাড়া কিচ্ছু দেখতে পান না, তা সে রাম হোক কিংবা বাম। শনিবার মুর্শিদাবাদের জাফরাবাদে খুন হয়েছিলেন বাবা ছেলে। সেই বাবা ছেলেকে নিয়ে তাদের স্বজনহারা পরিবার নিয়েই তুঙ্গে রাজনীতির তরজা। সিপিএম দাবি করছে খুন হয়ে যাওয়া হরগোবিন্দ দাস, তার ছেলে চন্দন তাদের সমর্থক ছিলেন। সোমবার নিহতদের পরিবারের সঙ্গে গিয়ে দেখা করেন সিপিএম এর মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জিরা। 5 ঘন্টা সময় পেয়েছে আক্রমণকারীরা আক্রমণ করার। পুলিশ জানার পরেও আসেনি, আসতে চায়নি। একটা বিচার বিভাগে তদন্ত করা উচিত, যেখানে দাঁড়িয়ে একজন সিটিং জাজ এসব খোঁজ খবর নিয়ে জানতে পারবে। তাহলে বোঝা যাবে কেন পুলিশ দেরি করে এলো, কারা এলো, কেন করলো। জাফরাবাদের এই ভয়ঙ্কর ঘটনাকে হাতিয়ার করে এর মধ্যেই আসরে নেমে পড়েছে বিজেপিও। তাদের মুখে সেই হিন্দু হিন্দু রব। ইতিমধ্যেই হিন্দু শহীদ দিবসের কর্মসূচিও ঘোষণা করে ফেলেছেন তারা। ঠিক শুনেছেন, হিন্দু শহীদ দিবস। আচ্ছা, শহীদেরও ধর্ম হয়? এদিকে মৃত দুজনকে সরাসরি নিজেদের কমরেড বলে বসেছে সিপিএম। আজকে কেন মুর্শিদাবাদে হলো? দুজনকে মারা গেছে, শুধু সিপিআইএম এর কর্মী মারা গেছে, দাঙ্গা আটকাতে গিয়ে মারা গেছে।
তাকে ধর্ম পরিচয় খুন করা হয়েছে? তাকে তো খুন করা হয়েছে সে দাঙ্গা বিরোধী বলে। তাহলে শহীদেরও কাড়াকাড়ি। সেলিমের এই ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু দাবি করছেন, সেলিম বলেছেন ওরা অশান্তি রুখতে গিয়েছিলেন, কিন্তু এই বক্তব্য ও পরিবারের লোকজনের থানায় দায়ের করা অভিযোগপত্রে উল্লেখ করা বিবরণের মধ্যে সামঞ্জস্য খুঁজে পাওয়া যাচ্ছে না। নিহতদের পরিবারের অভিযোগপত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। পাল্টা সুর চড়িয়েছে সিপিএম। শুরু হয়েছে রাম আর বামের তরজা শহীদের অধিকার নিয়ে। শহীদ তুমি কার? বিজেপি কেন লাশের ধর্ম খোঁজে? ধর্মের জন্য লাশ খোঁজে, আর লাশ পেলে তার ধর্ম খোঁজে। এখানে সিপিএম এর সঙ্গে বিজেপির তফাৎ। আজকে যারা খুঁজলো চন্দন দাস আর তার বাবা হরগোবিন্দ দাস, তারা সিপিএম সমর্থক ছিল, বিজেপি সমর্থক ছিল না। তাই সুযোগ থাকো, সেলিম চাচা, লড়াইটা ভাতের নয়, লড়াইটা চাঁদের, সেটা অ্যাক্সেস করুন। নেতাদের আমার প্রশ্ন, আচ্ছা আর কতজনের ঘর পুড়লে আপনারা স্বীকার করবেন মানুষের ঘর পুড়েছে? হিংসা মানুষকে ধ্বংস করছে। কোনো নির্দিষ্ট ধর্মাবলম্বীর ঘর পুড়ছে না, মানুষের ঘর পুড়ছে। আর কতদিন এই ভাগাভাগি চালাবেন? বিজেপির শহীদ দিবস বুধে, না ভুল হলো, হিন্দু শহীদ দিবস। ওই যে বলছিলাম না, শহীদেরও ধর্ম হয়। এই বাংলায় এই অস্থির সময়ে দাঁড়িয়ে গত কয়েকদিনে আমরা অনেক কিছু শিখে চলেছি। বলা ভালো, নেতারা রোজ নতুন কিছু শিখিয়ে চলেছেন। ধর্ম করে কম নাম গান তো গত কদিনে দেখলাম না। এবার নেতারা আমাদের শেখাচ্ছেন শহীদের ধর্ম। হায় রে কলিকাল। আর কত শিখবো? ঘোষণা করে দিচ্ছি মাননীয় বিরোধী দলনেতার সিদ্ধান্ত অনুসারে যে 16 তারিখ আমরা হিন্দু দিবস দিবস পালন, মিটিং মিছিল বিজেপির গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার, যে কোনো দলের অধিকার, তারা করতেই পারেন। তবে প্রশ্ন করার অধিকার আমারও আছে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের কাছে আমার প্রশ্ন, যুদ্ধক্ষেত্রে দেশের জন্য যারা প্রাণ দেন তাদের ধর্ম নিয়েও কি এরপর এভাবেই রাজনীতি হবে? আপনারা কি এভাবেই কথা বলবেন? এ কোন ভারতের কথা, কোন বাংলার কথা? আসলে রাজনীতি মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় সত্যি বাংলা না দেখলে বিশ্বাস করা যেত না। একটু পিছনে চলুন। 2007 সাল নন্দীগ্রাম আন্দোলনে যুক্ত ছিলেন শুভেন্দু অধিকারী। 2007 সালের 14ই মার্চ কি হয়েছিল? পুলিশের গুলিতে মৃত্যু হয় 14 জনের। মৃত্যু হয় ফিরোজা বিবির ছেলের। 2009 সালে ফিরোজা বিবিকে নন্দীগ্রামে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরে তার পরিচিতি নন্দীগ্রামের মা হিসেবে। 2016 সালে শুভেন্দু অধিকারীকে নিজের আসন ছেড়ে দেন ফিরোজা বিবি। দুজনের সুসম্পর্কের কথাও কারোর অজানা নয়। হলদি নদীর পারে কান পাতলি শোনা যায়, তবে সেসব এখন অতীত। কারণ ধর্ম। আচ্ছা, আজকের দিনে দাঁড়িয়ে ফিরোজা বিবি কি এখনো কারোর মা? যাদের পদবী হিন্দু তাদের প্রশ্ন করছি, সেই নন্দীগ্রামে দাঁড়িয়েই নিহত বিজেপি কর্মীকে হিন্দু শহীদ বলে উল্লেখ করছেন তিনি। কল্পনা মহাপাত্র মাইতি, যিনি হিন্দু শহীদ দেবব্রত মাইতির সহধর্মিনী, যার হাত দিয়ে আজকে শিলান্যাস হলো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হিন্দু এক, হিন্দু এক, হিন্দু এক। সত্যি রাজনীতি কি করতে পারে, মানুষকে কোথা থেকে কোথায় টেনে নিয়ে যায়। আমরা কি এই বাংলা চেয়েছিলাম? আবার বলছি, আমার দায়বদ্ধতা শুধু আপনার কাছে, আম জনতার কাছে। চারদিকে হিংসাই হানাহানি দেখে আপনার মতো আমিও ক্লান্ত। আমিও চাই হিংসা বন্ধ হোক। আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝুক শুধু মানুষের কথা।
দোকান বাড়িঘর সব শেষ করে দিয়েছে, আগুন ধরিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, সব কিছু লুট করে নিয়ে চলে গেছে। আমার 2টি সন্তান, পয়লা বৈশাখে আজকে আমি নতুন বস্ত্র ঘরে নিয়ে রেখেছিলাম পরাবো বলে, আমার ঘরে কিছুই নাই, সব ওরা নিয়ে। কীর্তন আজ রন রন কত গোটা গ্রাম দেখতে খুব সুন্দর লাগতো, কিন্তু খুব মেলা বসে চলে গেছে, আর মেলাটা দেখতে পারছি না, আর খুব খারাপ লাগছে না। হ্যাঁ, মেলায় এমন মেলা দেখছি চোখের জল থামতে পারছি না। নতুন হালখাতার পুজো বাংলা নববর্ষের রীতি। প্রত্যেক বছর বাংলা বছরের প্রথম দিনে দোকানের হালখাতা পুজো করেন মুর্শিদাবাদের দোকানদার ব্যবসায়ীরা, কিন্তু অশান্তির জেরে দোকানটুকুই অবশিষ্ট নেই। ফলে এবছর আর নতুন হালখাতা হয়নি হালখাতার পুজো। করতে পারলাম না, আমাদের তো পুড়িয়েই দিয়েছে, সব কিছু লুট করে নিয়ে চলে গেছে। ওরা 8:30 থেকে শুরু করেছে, পুরো 1, 1:30, 2 অবধি করেছে। আমরা করতে পারি, আমাদের পুরো মানে দোকান বাড়িঘর সব শেষ করে দিয়েছে। কিছুদিন আগেও যেখানে চলছিল বাংলা নতুন বছরকে বরণ করে নেওয়ার প্রস্তুতি, গত কয়েকদিনের হিংসায় সেখানে এখন শুধুই নিস্তব্ধতা, হাহাকার, অনিশ্চয়তা। এবার তাই নববর্ষের কোনো মূল্যই নেই মুর্শিদাবাদের হিংসা বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের কাছে। বহু কষ্টে ছোট একটা দোকান চালাতেন কেউ অনেক কষ্টে একটা মাথা গোঁজার ঠাঁই তৈরি করেছিলেন। হিংসা কেড়ে নিয়েছে সবটাই। আগামীতে ফের ব্যবসা করতে পারবেন? আবার মাথা গোঁজা ঠাঁইটুকু গড়ে তুলতে পারবেন? নতুন বাংলা বছরের সন্ধিক্ষণে দাঁড়িয়ে এখন একরাশ অনিশ্চয়তা আর হতাশাই ওদের সম্বল। কবির সুমনের গানের কলি মনে আছে? হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। তিনিও হাল ছাড়ার পাত্র নন, আর কণ্ঠ ছাড়লে তো হুঙ্কার। কার কথা বলছি? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদ মালদায় অশান্তি নিয়ে সুর চড়িয়ে সোমবারই বলেছিলেন, বাংলার হাল ফেরাতে নববর্ষে হাল ফেরানোর খাতা নিয়ে পুজো দেবেন। কালীঘাটে বিরাট লম্বা লাইন পড়বে, দক্ষিণেশ্বরে লাইন পড়বে, সর্বত্র লাইন পড়বে। ব্যবসায়ীরা খাতা নিয়ে এসে চন্দন লাগাবে, গণেশ পুজো করবে দোকানে, মঙ্গল ঘট স্থাপিত হবে, সবাই হাল খাতা নিয়ে যাবে। আমি হাল ফেরানোর খাতা নিয়ে যাব। মঙ্গলবার নববর্ষের দিন শটান পৌঁছে গেলেন তমলুকের দুটি মন্দিরে। বাংলা নববর্ষের শুরুর দিনে আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরে পুজো দিয়ে ওখান থেকে পায়ে হেঁটে মা বর্গভীয়া মন্দিরে পুজো দিতে আসেন। এখানে পুজো দেন, পুজোর ডালিতে রাখেন হালখাতা। পুজো দিয়ে হালখাতা দেখিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ফের রাজ্যের হাল ফেরানোর কথা বললেন। সবাই হাল খাতানোর খাতা নিয়ে যাচ্ছেন, আমি হাল ফেরানোর খাতাতে সিঁদুর লাগিয়ে নিয়ে যাব। রাজ্যের হাল ফেরানো মানে সরকার বদলের কথা বললেন শুভেন্দু অধিকারী। সন্দেহ নেই, প্রত্যাশিতভাবেই এ নিয়ে শাসক তৃণমূলও আক্রমণ করলো। তারপর চেনা তরজা। ওনার পুজোয় কোনো সময় মানুষ সন্তুষ্ট হননি, সেটা বোঝা গেছে পরপর নির্বাচন। মানুষ নিজেরাই বাংলার হাল
ফেরানোর জন্য তার উপর আস্থা রেখেছে। 3 বার হয়ে গেছে, 4র্থবার অপেক্ষা করছে। ধর্মীয় মেরুকরণ বাংলার রাজনীতির উঠোনে আছড়ে পড়েছে অনেক আগেই। 26-এর আগে ধর্মযুদ্ধকে কেন্দ্র করেই রাজনীতি ক্রমাগত ঊর্ধ্বমুখী। বাংলা নববর্ষে রাজ্যের তৃণমূল সরকারের পশ্চিমবঙ্গ দিবস পালন ঘিরে কম তরজা তো দেখিনি। আগামী বছরের বিধানসভা ভোটের আগে এবার পয়লা বৈশাখের হালখাতাও রাজনীতির উদাহরণ, উপকরণ হয়ে গেল। তবে শুধু রাজ্যের হাল ফেরানোর খাতা দেখিয়ে থামেননি শুভেন্দু অধিকারী। ওই যে বলছিলাম, তিনি কণ্ঠ ছাড়লে হুঙ্কার দেন। মুর্শিদাবাদ মালদায় সাম্প্রতিক অশান্তির প্রসঙ্গ টেনে হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা। যদি হিন্দুর বাচ্চা হই বদলা নেব। জয় শ্রীরাম। ভাষা শুনলেন? রাজনীতির ভাষা সন্ত্রাস তো আমরা দেখেই চলেছি। বিভিন্ন সময় বাংলার রাজনীতিকদের ভাষা নিয়ে তর্ক হয়, তাতে ভাষার বদল কিছু হয় না, বরং তা অবনমনের রাস্তাতেই থাকে। রাজনীতিকরা তো নিজের ইচ্ছে এবং রাজনীতির চাহিদার বাইরে আর কিছু দেখেন না। শুভেন্দু অধিকারীর আজকের কথা থেকেই তা স্পষ্ট। মুর্শিদাবাদের বেশ কিছু এলাকা এবং মালদার মোথাবাড়িতে অশান্তির পর থেকেই সরব বিজেপি। হাল ফেরানোর খাতা নিয়ে পুজো দেওয়ার পর হুমকি হুঁশিয়ারির মাধ্যমে সুর আরও চড়িয়েছেন, বুঝিয়েছেন সাম্প্রতিক হিংসা অশান্তি এত সহজে ছেড়ে দেবেন না। বিরোধী দলনেতা হাল ফেরাতে চাইছেন, কিন্তু হাল ফিরছে কি? বারে বারে তো তাল কাটছে বিজেপির মধ্যেই। 2023-এর 27শে অক্টোবর থেকে 2025-এর 15ই জানুয়ারি জেলযাত্রা শেষ করে বছর শুরুর পয়লায় পদযাত্রায় জ্যোতিপ্রিয় মল্লিক, বালুদা। হাবড়া 1 নম্বর রেলগেট থেকে যশোর রোড ধরে নগরুখরা মোড় পর্যন্ত এই শোভাযাত্রা চলে। পয়লা বৈশাখ থেকে আরও বেশি করে মানুষের সঙ্গে জনসংযোগ জ্যোতিপ্রিয় মল্লিকের। বছর শুরুর দিন কারো বিরুদ্ধে কোনো মন্তব্য নয়, বালুদা ঐক্য ঐতিহ্যের সওয়াল করছেন। আমরা যেন কোনো রাজনৈতিক কচকচড়িতে না যাই, আমরা যেন ধর্ম নিয়ে খেলা না করি। আমার ধর্মের প্রতি আমি যত শ্রদ্ধাশীল, আমি অপর ধর্মের প্রতি তার থেকে বেশি শ্রদ্ধাশীল হব। এটা ধর্মনিরপেক্ষ দেশ, মনে রাখতে হবে। আজকের দিনে আমার পরম্পরা, আমার যারা পূর্বপুরুষ ছিল, আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, যেটা শিখেছে ধারাবাহিকতা, সেটা আমরা বজায় রাখবো। আর আমাদের যারা উত্তরসূরি হবে পরপর পরপর তাদের শেখাবো। ঢাকের বাদ্যি, তার সঙ্গে নাচ, পদযাত্রা। নববর্ষ শুভ হোক, এই বার্তা ছিল এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের। মিছিলের শুরুতে জ্যোতিপ্রিয় মল্লিক, বালুদার তরফে পয়লা বৈশাখের একগুচ্ছ কাজের আশ্বাস। সব আছে, পানীয় জলটা ঢুকবে, এবার ঢুকে যাবে। আমরা হসপিটাল 100 বেড হয়েছে, এই কয়েকদিনের মধ্যে তার মডার্নাইজড হয়ে যাবে, যা হওয়া। ইলেকট্রিক চুল্লিও কমপ্লিট হয়ে যাবে। তারপরে ড্রেনেজ ধরছি, তারপর ড্রেনটা করবো, ড্রেনটা হবে। তারপরে টেক্সটাইল হাবটা চালু হয়ে গেছে, রিলায়েন্স পেয়ে গেছে। তারপরে সুপার মার্কেটে বস্তা ঢুকে যাবে সবাই। তারপরে ওভারব্রিজ। রেশন দুর্নীতির অভিযোগে গ্রেফতারি, জানুয়ারিতে জেল মুক্তি। তারপর বিধানসভায় যাওয়া থেকে শুরু করে দলের নেতা কর্মী কাউন্সিলরদের সঙ্গে বৈঠক, পঞ্চায়েত কর্মীদের সঙ্গে পিকনিক, সব মিলিয়ে ফুল ফর্মে ফিরে এসেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। ভাবমূর্তি ফেরাতে কাজই ভরসা, তাই আপাতত কাজেই ফোকাস করতে চাইছেন হাবড়া তৃণমূল বিধায়ক। পয়লা বৈশাখে তাই কোনো বিতর্ক নয়, থাকলো কাজের প্রতিশ্রুতি। বাংলা নববর্ষে নিজের গান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রোম সম্রাট নিরোর তুলনা টেনে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদ ও মালদায় সাম্প্রতিক অশান্তির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন তিনি। শাসককে বিঁধেছেন চড়া সুরে। প্রথমে মালদা, পরে মুর্শিদাবাদ। পরপর যখন রাজ্যে অশান্তির ঘটনা ঘটেছে, এমনকি প্রাণহানি হয়েছে, এই অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রীর গান পোস্ট করা নিয়ে বিরোধী দলনেতা কটাক্ষ করতে ছাড়লেন না। কিন্তু তার দলের নেতা দিলীপ ঘোষ, যে বিজেপি মুর্শিদাবাদ মালদার সাম্প্রতিক হিংসা নিয়ে সরব, সেই দলের নেতা দিলীপ ঘোষ নববর্ষে খোশ মেজাজে ঢাক বাজালেন। আচ্ছা, নেতারা কি আগুন জ্বালিয়ে রাখতে চান? হিংসার আগুনে পুড়ে ছাড়খাড় হই কারা? আমরা উলু খাগড়ারা, ছাই হচ্ছে আপনার বাড়ি।
মুর্শিদাবাদ দেখুন, প্রাণহানি হচ্ছে সাধারণ মানুষের। মুর্শিদাবাদ দেখুন, আর নেতারা না, ওই ঢাক। আচ্ছা, রাজনীতির একাংশের নেতাদের অভিপ্রায় আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে দেওয়া নয় তো? যখন মুর্শিদাবাদের হিংসা অশান্তি নিয়ে গলা ফাটাচ্ছে বিজেপি, হিন্দু হিন্দু করে গেল গেল রব তুলছে বিজেপি, তখন ঢাকে কাঠি দিলীপ ঘোষের। তবে তিনি একাই ঢাক বাজালেন, বাকিরা কোথায় দেখুন। আজ বাঙালিকে নববর্ষের সময় নিজের বাড়ি ছেড়ে দিয়ে অন্য জায়গায় থাকতে হচ্ছে উদ্বাস্তু শিবিরে। আজ ধর্মের জন্য বাঙালিকে আক্রমণ করা হচ্ছে, হিন্দু বাঙালিকে বাংলা ছাড়া করা হচ্ছে। একদিকে মুর্শিদাবাদ ও মালদায় সাম্প্রতিক হিংসা ও অশান্তির প্রেক্ষিতে বেছে বেছে হিন্দুদের টার্গেটের অভিযোগে সরব হলেন। অন্যদিকে বাংলা নববর্ষে মজলেন ঢাকে বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষের কথাও কাজে প্রশ্ন উঠল রাজ্যের রাজনৈতিক মহলে। মালদার মোথাবাড়ির পর মুর্শিদাবাদের জঙ্গিপুর, শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান, জাফরাবাদ সংশোধিত ওয়াক অফ আইনের প্রতিবাদ ঘিরে হিংসা ছড়িয়েছে রাজ্যের একাধিক জায়গায়, জানিয়ে হুঙ্কার হুঁশিয়ারি দিচ্ছেন বিজেপি নেতারা। যারা বিজেপি রুল স্টেটে পরিযায়ী শ্রমিকের কাজ করেন, যাদের বাড়ির লোকেরা এই জিহাদি হামলায় যুক্ত, তাদেরকে ফিরে এসে ওখান থেকে ইউপি, মহারাষ্ট্র থেকে, মধ্যপ্রদেশ, গুজরাট থেকে ফিরে এসে সারাতে হবে। আগে সারাতে হবে হিন্দুদের বাড়িঘর, রিপেয়ার করতে হবে রাধাকৃষ্ণ মন্দির। বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গলবার ওয়েলিংটন থেকে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর বাড়ি পর্যন্ত শোভাযাত্রা করে বিজেপি। শোভাযাত্রা শুরুর আগে ঢাক বাজান দিলীপ ঘোষ। ঢাকের আওয়াজ কতদিন বাংলায় বাজবে আমি জানি না। আজ বাঙালি কারা? ইউসুফ পাঠান, শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, এরা বাঙালির প্রতিনিধি হচ্ছেন দিল্লির সংসদে। তো এই যদি বাঙালির নমুনা হয় টিএমসির, আমি কি অবাঙালি নাকি? ইউসুফ পাঠান বাংলা বলতে পারে নাকি কীর্তি আজাদ বাংলা বলতে পারে না শত্রুঘ্ন সিনহা? কারা বাঙালি? এটা হচ্ছে মমতা ব্যানার্জির বাঙালি ইউসুফ পাঠান আর কীর্তি আজাদ আর হচ্ছে শত্রুঘ্ন সিনহা। আমাদের বাঙালি হচ্ছে ডাক্তার সুকান্ত মজুমদার, আমাদের বাঙালি হচ্ছে শান্তনু ঠাকুর, আমাদের বাঙালি হচ্ছে সৌমিত্র খান, আমাদের বাঙালি হচ্ছে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ। দিলীপ বাবুর কথার তো কোনো মানে হয় না। দিলীপ বাবু যেভাবে মহিলাদের অসম্মান করেছেন, তারপরে ক্ষমাও চাননি, দিলীপ বাবুর কথার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি। একদিকে 26-এর আগে বাঙালি আবেগে শান দিতে বাংলা নববর্ষে বিজেপির শোভাযাত্রা ঘিরে দলের সমন্বয় নেই তো আবার প্রশ্ন উঠল। বঙ্গ বিজেপির অন্দরের দ্বন্দ্ব তো নতুন নয়। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষেদের মধ্যে মত পার্থক্য কতবার যে সামনে এসেছে। এমনকি তিন নেতাকে একে অপরের সঙ্গে এক মঞ্চে দেখা না যাওয়া ঘিরেও তো কম কথা হয়নি। রাজ্য সফরে এসে 26-এর আগে বাংলায় বিজেপি নেতাদের সমন্বয়ের বার্তা দিয়েছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তারপরে সুকান্ত, শুভেন্দু, দিলীপদের একসঙ্গে দেখাও গিয়েছিল। সম্প্রতি রাজ্যের একাধিক জায়গায় হিংসা অশান্তি আরও যেন কাছাকাছি এনেছিল বঙ্গ বিজেপি নেতাদের। সবাই এক স্বরে, এক সুরে হিন্দুত্বের গান গাইছিলেন। আচমকা কি হলো? বছর পয়লায় বিজেপির শোভাযাত্রায় দিলীপ ঘোষ ছাড়া আর কোনো নেতার দেখা পাওয়া গেল না। জল্পনা তো হবেই। ক্ষতচিহ্ন বুকে নিয়েই একটু একটু করে জীবনের পথে পা বাড়াচ্ছে মুর্শিদাবাদ। ওই বিশেষ কিছু এলাকা দোকানপাট খুলছে, সব নয়, একটা দুটো স্কুটার, বাইক দেখা যাচ্ছে রাস্তায়। মানে মানুষ ভরসা করে রাস্তায় বেরোচ্ছেন। যৌথ বাহিনীর টহল চলছে, স্পর্শকাতর এলাকা চিহ্নে সেখানে বিশেষ নজর দেওয়া হচ্ছে। আর রয়েছে এলাকায় অস্থায়ী ক্যাম্প পুলিশের, জওয়ানের, যা দেখে মানুষ একটু ভরসা পাচ্ছেন, না এবার বেরোনো যাবে, হিংসা থেমেছে। সব মিলিয়ে সুতি,
ধুলিয়ান শামশেরগঞ্জ আবার ছন্দে ফিরছে। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ, দীর্ঘ অশান্তি, রক্তপাত, প্রাণহানি, বাড়ি গাড়ি দোকানে আগুন, হিংসা। সপ্তাহব্যাপী অশান্ত থাকার পর ধীরে ধীরে ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। অশান্তি বিধ্বস্ত শামশেরগঞ্জ সুতি ধুলিয়ান এলাকায় নতুন করে অশান্তির খবর পাওয়া যায়নি। নববর্ষের সকাল থেকে বিভিন্ন এলাকায় দোকানপাট খুলেছে, চলছে গাড়িও, কাজে বেরিয়েছেন সাধারণ মানুষ। তবে স্পর্শকাতর এলাকায় রুটমার্চ করছে সিআরপিএফ, বিএসএফ ও পুলিশ। পরিস্থিতিতে ধীরে ধীরে আসছে, একটু সময় লাগবে। বাইরেকার লোকজন মানে সাহসে হচ্ছে না। এখন আপাতত ঠিক আছে, নর্মাল আছে। এখন তো শান্ত, ভালো লাগছে। হ্যাঁ, এটা যখন খোলা কোনো স্বাভাবিক সব করে খুলতে বলছি। হিন্দু মুসলমান দুটাই যখন খুলতে বলছি। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সব জায়গায় পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে। যে কোনো সমস্যায় পুলিশের সঙ্গে যোগাযোগ করুন। পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এলেও শামশেরগঞ্জ সুতি ধুলিয়ানে ইন্টারনেট বন্ধের মেয়াদ 17 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলেও একাংশ বলছেন এখনও আতঙ্ক পুরোপুরি কাটেনি সাধারণ মানুষের মধ্যে। দিনের বেলা পথে ঘাটে বেরোলেও রাতে বেরোতে এখনও ভয় পাচ্ছেন অনেকেই। দেখুন, পুলিশের বিরুদ্ধে হাজার অভিযোগ বটেই তো। কসবায় পুলিশ যা করেছে তা নিন্দার ভাষা নেই। আবার এটাও ঠিক, পুলিশ এখন সফট টার্গেট। জনতার মানে পাবলিকের, নেতার, সবার। ভাঙড়ে দেখুন আজকের ছবি, কিভাবে দৌড়চ্ছে পুলিশ ঊর্ধ্বশ্বাসে। পুলিশকে তাড়া করা হয়েছে। ভাঙড়ের এই ছবি ঘিরে আবার অনেক প্রশ্ন, আবার অনেক রাজনৈতিক অ্যাঙ্গেল। দেখুন, ওয়াকফ আগুনে পুড়েছে ভাঙড়। আইএসএফ এর কর্মী সমর্থক ও পুলিশের খণ্ডযুদ্ধ। পুলিশ সিভিক ভলেন্টিয়ারদের উপর হামলা, পুলিশের গাড়ি বাইকে আগুন। সোমবারের তাণ্ডবের পর মঙ্গলবারও থমথমে ভাঙড়ের সোনপুর এলাকা। এদিনও রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ইটের টুকরো, কাঁচের টুকরো। ওরা মোটরসাইকেলগুলি সরানো হলেও রাস্তার উপর হিংসার ছাপ স্পষ্ট। এদিন সকালে সোনপুর বাজারে কিছু দোকান খুললেও আতঙ্কের রেশ কাটেনি দোকানি ও ক্রেতার দুপক্ষের মধ্যেই। সকালের ঘটনার পর আজ সকাল থেকে ভাঙড় সোনপুর এলাকা বলা যেতে পারে থমথমে, এবং ঘটনাস্থলে আছে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী। কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী কিন্তু রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে। যে সকাল থেকে দোকান খুললেন, কতটা মানে খুললাম? খানিকটা কাস্টমার কম আছে অন্য দিনের তুলনায়। ভয় পাচ্ছেন? ভয়, একটা আতঙ্ক থাকবেই, এই চাপ আতঙ্ক। এই ভয় তো আছেই। কালকে ঝামেলা হয়েছে, আর যদি নতুন করে ঝামেলা হয় এরকম একটা ভয় আছে। আমাদের দোকান পাশে বন্ধ করে বাড়ি যাচ্ছি। সোমবার পুলিশের সঙ্গে আইএসএফ সমর্থকদের খণ্ডযুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়ের সোনপুর বাজার। ওয়াকফ সংশোধনী আইন বিরোধী আইএসএফ এর প্রতিবাদ মিছিলে রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। সোমবারের হিংসার ঘটনায় 9 জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। সোনপুর এলাকায় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুর, বাইকে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে 8 জনকে গ্রেফতার করেছে কাশীপুর থানার পুলিশ। বৈরামপুর এলাকায় উত্তেজনার ঘটনায় 1 জনকে গ্রেফতার করে চন্দননগর থানার পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করছি, পুলিশকে নিচে নামান, পুলিশকে অ্যাক্টিভ করুন, র্যাপ নামান, লাঠি চালান, গুলি চালান, কাঁদানে গ্যাস চালান। এই সাম্প্রদায়িক হিংসা বন্ধ করুন। যদি বন্ধ করতে না পারেন তাহলে গদি ছেড়ে দিন। আমরা রাষ্ট্রপতি শাসনের জন্য আমরা সরকারের কাছে, কেন্দ্র সরকারের কাছে আবেদন জানাবো, আপনি গদি ছেড়ে নেমে যান, কেন্দ্র সরকার সামলাবে। হাজার হাজার লোক এসে গ্রাম লুট করছে, মন্দির ভাঙছে, বাড়ি আগুন দিচ্ছে, নিজেদের মধ্যে গুলি চালিয়ে অসুস্থ হচ্ছে। পুলিশকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বিএসএফ এসে সামলাচ্ছে। যে রাস্তার 2 ধারে আগুন জ্বলছে, 600 গাড়ি পুড়ে আছে, হিন্দু এলাকা পুরো লুট হয়ে গেছে। 355 356ই দরকার হবে। রাষ্ট্রপতি শাসনে যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোট না করে, তাহলে ক্যানিং বা বাসন্তী, মিনাখা, হাড়োয়া, এখানে শতাংশের বিচারে হিন্দুরা 50-এর কম। সেখানে হিন্দুদের এই জিহাদিরা ভোট দিতে দেবে না।
গত কয়েকদিন ধরেই বিজেপি নেতাদের গলায় রাষ্ট্রপতি শাসনের জিগির। বছর পয়লায় আবারও একই জিগির দিলীপ ঘোষের। ধীরে ধীরে হিন্দু শূন্য হয়ে যাওয়া মানে বাংলাদেশ হয়ে যাওয়া। রাষ্ট্রপতি শাসন হবে কিনা তার জন্য ব্যবস্থা আছে, রাজ্যপাল আছেন, রাষ্ট্রপতি আছেন, সরকার আছে, তারা দেখবেন যদি প্রয়োজন হয় করবেন এবং করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, তাহলে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলা হিন্দু শূন্য হয়ে যাবে এবং রাজনীতির লাভটা, নির্বাচনের এই লাভ রাজনীতি, সেটা মমতা ব্যানার্জি নেবেন। পাল্টা তোপ জোড়াফুল শিবিরের তরফেও। রাষ্ট্রপতি শাসন কিভাবে হয় সেটাই জানার নেই, এটা ইলেক্টেড সরকার। ওইসব বলে দিলীপবাবুর কথার তো কোনো মানে হয় না। আর দিলীপবাবু যেভাবে মহিলাদের অসম্মান করেছেন, তারপরে ক্ষমাও চাননি, দিলীপবাবুর কথার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি। এর আগে রামনবমীর শুরুতেও একই দাবি তুলেছিলেন শুভেন্দু অধিকারী। সপ্তাহ চারেক আগে বারুইপুরে শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে বিক্ষোভের পরেও একই দাবি ছিল। 2021-এর ভোটের আগেও একই দাবি ছিল। বিশ্লেষকরা বলছেন, বহু ব্যবহারে এই অস্ত্র এখন ভোঁতা। কারণ রাষ্ট্রপতি শাসনের জিগির তুলে শুধু বিজেপি কেন, অন্যান্য রাজ্যেও কোনো রাজনৈতিক দলই ভোটে বিশাল ডিভিডেন্ড তুলতে পেরেছে তার নজির খুব একটা নেই। পশ্চিমবঙ্গে এ পর্যন্ত মোট 5 বার জারি হয়েছে রাষ্ট্রপতি শাসন, তবে তা শেষবার হয়েছে 40 বছর আগে। গত 4 দশকে রাষ্ট্রপতি শাসন কাকে বলে তা বাংলার মানুষ জানে না, তাই এই অস্ত্র আদৌ কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন আছে। তবে বিশ্লেষকদের অনেকে বলছেন, পুজোর আগে কাশফুল, পেঁজা তুলোর মেঘ, নতুন জামার গন্ধে যে পুজোর গন্ধ আসে, রাষ্ট্রপতি শাসনের দাবিতে তেমনি ভোটের গন্ধ পায় রাজনৈতিক মহল। স্পষ্ট হয়, ভোট আসছে। এখনো কি সবাই জীবনের চেনা ছন্দে ফিরতে পেরেছেন? পারছেন না। এখনো বহু মানুষ আছেন যারা হিংসার ভয়ে নিজের ভিটে মাটি ছেড়ে নদী পেরিয়ে মালদায় আশ্রয় নিয়েছেন, মুর্শিদাবাদ ছেড়ে বেরিয়ে গিয়েছেন। এ যেন নিজ ভূমেই পরবাসী হওয়া। প্রাণ বাঁচাতেই তো নদী পেরিয়ে মুর্শিদাবাদের মানুষ আশ্রয় নিয়েছেন মালদায়। আতঙ্কের স্মৃতি আছে, তবে বছরের এই শুরুর দিনটাতে মনের কোণে একটা ইচ্ছা আছে, তারা লুকোতে পারছেন না, বাড়ি ফিরতে চান। এখানে ভালো আছি, হিংসার চেয়ে ভালো আছি ক্যামেরায় বলছেন অনেকে, কারণ ওখানে নিরাপত্তা রয়েছে, এখানে কেউ মারতে আসছে না, এখানে কেউ বাড়ি পোড়াতে আসছে না। কিন্তু এই ফেলে আসা বাড়িটা, নিজের ভিটেটা মা বাবার থেকে কম তো নয়, তার সঙ্গেও নারীর টান কম তো নয়। তাই ফিরতে চাই, একবার ফিরতে চান ওই ছিন্নমূল মানুষগুলো। স্বপ্ন, কত স্মৃতি ওই ভিটে ঘিরে। ভিটে ছেড়ে মানুষ কতদিন ভালো থাকতে পারে? নিজের ভিটে যেখানে জন্মানো, বড় হওয়া, তা ছেড়ে থাকা যায়? মালদার পারলালপুর হাই স্কুলের ক্যাম্পে গিয়েছিলাম আমরা, আমার সহকর্মী অর্ক। ওখানে যারা আশ্রয় পেয়েছেন, প্রশাসন তাদের আশ্বাস দিয়েছে। প্রশাসনের আশ্বাস যদি আরো থাকে, তাহলে তারা ফিরতে রাজি, তারা ফিরতে চান নিজের ভিটে। নতুন বছরের প্রথম দিনে সেই ঘর ছাড়া মানুষগুলোর কথা শুনেছে অর্ক। চলুন না আমরা সবাই শুনি ওদের কথা, যাদের চোখে চিকচিক করছে জল, ফিরতে চান যারা।
পয়লা বৈশাখ এবং মুর্শিদাবাদ থেকে যারা পাল্লালপুর হাই স্কুলে এসে আশ্রয় নিয়েছেন তারাও পয়লা বৈশাখ কাটাচ্ছেন, তবে একটু অন্যরকম করে। তারা বাড়ি ফিরতে চান, কিন্তু কিভাবে ফিরবেন উত্তর নেই। সব বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে, যান বাঁচাবার লাগে এখানে এসেছি, নৌকা পার হয়ে এখানে এসেছি, কিছু তো নাই, কেমন করে বাড়ি যাবো? অসুবিধা বলতে আমরা এখন ভালোভাবে বাড়ি যেতে পারছি না। আমাদের যেন ওখানে ক্যাম্প হয়, আমাদের বাড়ি ঘর তো সব চলে গেছে, কিন্তু আমাদের ক্যাম্পটা যেন ক্যাম্প হবে, তারপরে যাব। এই যে এখন পুলিশ এলিতে আসছে কি বাড়ি চলো, তো আজ বাড়ি যাবো, তো কাল পুলিশটা তো আর ওখানে গ্রামে থাকবে না। ক্যাম্প হলে বাড়ি ফিরবো না, তবে কি করে ফিরবো, কোথায় থাকবো? যে বাড়ি ঘর নাই, কিছু নাই, আমরা যে থাকতে পারবো না, তাহলে বাচ্চাদের নিয়ে খাবো কি? যেমনটা ওনারা বলছেন যে এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না, খাবার জল থেকে খাবার দাবার সব কিছুই তারা পাচ্ছেন, এখানে কোনো অসুবিধা নেই, তবে বাড়ি ফিরতে তারা চান। কিন্তু তাদের সেই দাবি একটাই, হয় পুলিশ পোস্টিং হোক বা বিএসএফ ক্যাম্প হোক তাদের বাড়ির সামনে, তাহলেই তারা ফিরবেন, না হলে ফেরার ভরসা এই মুহূর্তে পাচ্ছেন না, যদিও পুলিশ এবং প্রশাসনের তরফ থেকে তাদের বারবার আশ্বস্ত করার চেষ্টা চলছে। আজ বছর পয়লায় বেশ কিছু খবর ইন্টারেস্টিং রেখে দিয়েছি আপনার জন্য, এক ঝলকে দেখাবো বলে, দেখে নিন। মুর্শিদাবাদে আসছে জাতীয় মানবাধিকার কমিশন। 3 সপ্তাহের রিপোর্ট। ওড়িশা স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগের ভিত্তিতে দল পাঠাচ্ছে কমিশন। আসবেন চেয়ারপারসন প্রিয়াঙ্ক কানুনগো। প্রতি শামশেরগঞ্জে বেরঙিন নববর্ষ, অশান্তির আগুনে পুড়ে খাক মুদির দোকান, হালখাতা বিলাসিতা। মালদা স্কুলে দিন কাটছে অনেক ঘর ছাড়ার, বাড়ি ফিরে খাবো কি, থাকবো কোথায়, প্রশ্ন ক্ষতিগ্রস্তদের। নববর্ষে মুখ্যমন্ত্রীকে তোপ শুভেন্দু, রোমের সম্রাট নীরর সঙ্গে তুলনা। মুখ্যমন্ত্রীর শুভ নন্দন বার্তাকে কটাক্ষ, পাল্টে আক্রমণ তৃণমূল কংগ্রেসের। মুর্শিদাবাদ ইস্যুতে ফের তোপ, রাষ্ট্রপতি শাসনই একমাত্র পথ। সীমান্তের জেলাগুলি হিন্দু শূন্য হলে কার সুবিধে, প্রশ্ন দিলীপের, পাল্টা তৃণমূলের। কেউ ভিটে মাটি ছাড়া, কেউ ফিরতে পেরেছেন কোনো ক্রমে। এরা সবাই হিংসার শিকার, রাজনৈতিক হিংসার শিকার। আর রাজনীতিকরা, তারা শুনতে পাচ্ছেন এইসব মানুষের কথা না। ক্ষমতা দখল, ক্ষমতার প্রদর্শন, এর চেয়ে বড় আর কি থাকতে পারে? মানুষের কথা শোনার সময় কোথায়? রাজনীতি তো মানুষকে মারছে, আর নেতারা নিজেরা মারামারি করছেন। বিজেপির অন্দরের খবর একটু আগেই দেখাচ্ছিলাম, সেখানে সমন্বয় শব্দটা যেন মরীচিকা। এবার শাসক তৃণমূলের ঘরটা দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সুপ্রিমো, তিনি কতবার নির্দেশ দিয়েছেন আপনারও মনে থাকবে, গোনা যায় না এখন আর। সেসবকে পাত্তা দিচ্ছে কে? কেষ্ট আর কাজল। তারা নিজের স্বার্থ এবং ইগো ছাড়া আর কিছু দেখতে পাচ্ছেন? বীরভূমে ফের কেষ্ট বনাম কাজল, পয়লায় মানে নতুন বছরের প্রথম দিনেও। সিউড়ির পুরন্দরপুরে দলীয় কার্যালয়ের দখল ঘিরে প্রকাশ্যে আবার অনুব্রত মণ্ডল ভার্সেস কাজল শেখ। গত 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে দলের রাজ্য সম্মেলনের মঞ্চ থেকে কড়া বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে। বলেছিলেন কাজল শেখকে সঙ্গে নিয়ে চলতে। তারপরেও দ্বন্দ্ব কেষ্ট এবং কাজলের অনুগামীদের থামে আর না, এবার তো প্রকাশ্যে। তাহলে কি তৃণমূল নেত্রীর কথা দলের নেতাদের কানে ঢোকে না, নাকি দলনেত্রীর কথা কানে তুললে নিজেদের স্থানীয় রাজনীতি আর ক্ষমতা দখলে বাধা তৈরি হবে? কি বলবেন? কেষ্ট কাজলকে দেখলেন, এবার ওদের দেখুন। একজন হুমায়ুন কবির, ভরতপুরের তৃণমূল বিধায়ক। আচ্ছা, সত্যি আমার প্রশ্ন, এই হুমায়ুন কবির চাইছেনটা কি? তিনি শোকজ খেলেন, তাকে কড়া বার্তা দেওয়া হলো, তিনি ক্যামেরার সামনে 180 ডিগ্রি অবস্থান বদল করলেন, আবার অবস্থান বদল করছেন। এই মুর্শিদাবাদ আর মালদা নিয়ে তিনি একের পর এক যা মন্তব্য করছেন, তা তো তার দলকে অস্বস্তি ছাড়া অন্য কিছু দিতে পারে না।
তিনি আগে বলেছিলেন ওই ইমামদের দিয়ে আর পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না, প্রশাসনকে ঝাঁপিয়ে পড়তে হবে। মানে হুমায়ুন কবিরের কথায় প্রশাসন যথাযথভাবে ঝাঁপায়নি, তাই তো আবার আজ মুখ খুলেছেন হুমায়ুন কবির। তিনি এবার আঙুল তুলছেন কার দিকে? ওই যে বললাম, কেষ্ট কাজল একা নন। দেখুন হুমায়ুন কবির ভার্সেস আবু তাহের। আবু তাহের খান একটা ফালতু লোক। উনি ওই পরিযায়ী শ্রমিকরা বা এই ধরনের ওই যাদের কথা বলেছে যে ইয়ং ছেলে তৃণমূলে, তারা ছিল বলে তুমি দুবারের এমপি হয়েছো বন্ধু। তুমি তাদের প্রতি আঙুল তুলছো। তুমি কোথায় ছিলা? তুমি কোথায় থাকো? তুমি একটা এমপি হিসাবে, বর্ডার এলাকার এমপি হিসাবে তোমার কি দায়িত্ব? তুমি উদরঘাড়ের বোঝা বুদরঘাড়ে দিয়ে তুমি হাইলাইট হতে চাইছো? তুমি আগামী দিনে এমপি ভোটে দাঁড়ায়ও, তাহলে তোমাকে ওই সব পরিযায়ী শ্রমিকরা ভালো করে আদর করে দিবে, ভালো করে তোমাকে সযত্নে ঘরে ঢুকিয়ে দিবে, নওদার বাড়িতে বসে থাকবা। বাংলার মানুষকে যারা বিভ্রান্ত করতে চাইছে তাদেরকে আমি সংযত হওয়ার আহ্বান করছি। তাদেরকে বলেছি এই পথ থেকে ফিরে আসুন, শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখুন, কোনো গুজবে কান দেবেন না, এই বলেছি। আর উনি যে কথা বলছেন ফালতু লোক অমুক তমুক, বাংলার মানুষ জানে একটা মানুষ কিভাবে কটা দল পরিবর্তন করেন। তার কথায় কোনো উত্তর দেওয়ার কোনো মানে আছে বলে আমার মনে হয় না। আচ্ছা, কেষ্ট কাজলকে দোষে কি হবে বলুন? রাজনীতি তো বাংলার সব কিছুতে ঝাল ঝোল অম্বল টক যা বলবেন রাজনীতি। গাছ থেকে পাতা পড়ছে রাজনীতি। নববর্ষের মতো দিন, বাঙালির উৎসব, সেখানে রাজনীতি দখল করবে না এমনটা হয়? এখন তো উৎসবই হচ্ছে জনসংযোগের পয়লা মাধ্যম, তাই পয়লা বৈশাখও ছাড় পায়নি। ময়দানে যুযুধানরা নেমে পড়েছেন, বিশেষ করে দুই যুযুধান, তৃণমূল বিজেপি। জনসংযোগের সুযোগে রাজনীতির বর্ষবরণ, ঘর ছাড়া থেকে রাষ্ট্রপতি শাসন, ২৬-এর আগে সমান তালে চলল দুই ফুলের তাল ঠোকাঠুকি। উপলক্ষ নববর্ষ ১৪৩২ সন, লক্ষ্য ২০২৬। শাসক বিরোধী উভয় পক্ষই তাই ময়দানে। নববর্ষের সকালে দুই শিবিরের মিছিলের সরগরম উত্তর কলকাতা, ওয়েলিংটন থেকে হেদুয়া পর্যন্ত শোভাযাত্রা গেরুয়া শিবিরের। শাসক দলের মহিলা সংগঠনের মঙ্গল শোভাযাত্রা গিরিশ পার্ক থেকে জোড়াসাঁকো। দুই শিবিরের মিছিলেই রাজনীতির আঁচ। নববর্ষের শোভাযাত্রা নিয়ে রাস্তায় নামলো রাজ্য বিজেপি। তার মধ্য দিয়ে উঠল প্রতিবাদের আওয়াজ। যে ট্যাবলো, সে ট্যাবলোতে দেখতে পাচ্ছি যে ন্যায্য দাবি, ডিএর দাবি করা হচ্ছে, আরজিকর ঘটনার প্রতিবাদ করা হচ্ছে। একই সঙ্গে যোগ্য শিক্ষকদের চাকরির দাবিতেও কি তারা প্রতিবাদ করেছে। ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সবাই কিন্তু সামিল হয়েছেন। যেখানে হিন্দু মুসলিম দেখা যাচ্ছে তারা সামিল হয়েছেন, বাঙালি অবাঙালি সকলে কিন্তু সামিল হয়েছেন আজকের এই মঙ্গল শোভাযাত্রায়। নববর্ষের জনসংযোগ, কিন্তু তার আড়ালে কে কতটা বাঙালি রাজপথে, তার প্রতিযোগিতা চলল দুই ফুলের মধ্যে। বাঙালির এই নববর্ষকে, বাঙালির এই পুণ্যতিথিকে অশুভ বানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। হিন্দুর দেশে হিন্দু আক্রান্ত, আর সেটাকে সমর্থন করছে ফিরাদ সোহরাওয়ার্দী হাকিম। বিজেপির শোভাযাত্রায় দেখা গেল ডিএ, আরজিকর থেকে চাকরি বাতিলের ব্যানার পোস্টার। এখানকার যা কৃষ্টি, যা সংস্কৃতি, সেটাকে বজায় রেখে আমরা নববর্ষ পালন করছি। বিজেপিকে বরাবরই বহিরাগত তকমা দিয়ে এসেছে জোড়াফুল শিবির। সেই তকমা ঘোচাতে আগে ভাগেই পয়লা বৈশাখে হাতিয়ার করেছিল গেরুয়া শিবির। শোভাযাত্রা থেকে শাসক দলকে পাল্টা নিশানা, পাল্টা জবাব তৃণমূলেরও। ইউসুফ পাঠান বাঙালি, কীর্তি আজাদ বাঙালি, এরা কারা? শত্রুঘ্ন সিনহা বাঙালি, এরা আমাদেরকে তত্ত্ব বহিরাগতের তত্ত্ব দেবে? সব ধর্মের মানুষ, সব প্রদেশের মানুষ যারাই বাংলায় থাকেন তারাই বাঙালি, সুতরাং বাংলা দিবস তারা পালন করেন। অগ্নিগর্ভ মুর্শিদাবাদে কিছুটা শান্তি ফিরেছে। এখনো জারি ১৪৪ ধারা, বন্ধ ইন্টারনেট। এখনো ঘর ছাড়া অনেকে। নবাবের জেলার পরিস্থিতি নিয়ে তরজা মহানগরেও। কোথায় রবীন্দ্রসঙ্গীত শুনবো, কোথায় নজরুল গীতি শুনবো, চারদিকে বোম বন্দুকের আওয়াজ শুনতে হচ্ছে, ঘর ছাড়াদের হাহাকার শুনতে হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্যের, দুঃখের দিন পশ্চিমবাংলায় আর কি হতে পারে? যারা পরিকল্পিতভাবে অশান্তি তৈরি করার জন্য অনেক নাটক টাটক তৈরি করেন, সেই মানুষদের
কিন্তু সাধারণ মানুষ চিনে ফেলেছেন, ফলে তারা যেমন অশান্তির ছক কষেছেন সেই ছকটা ধরাও পড়ে গেছে। বাংলা নববর্ষের প্রথম দিন পুজো দিয়ে বছর শুরু করে বাঙালি। মন্দিরে মন্দিরে তাই পুজো দেওয়ার ভিড়। বঙ্গ রাজনীতির কারবারিরা অবশ্য বাকি 364 দিনের মতোই রাজনীতির পুজো দিয়ে শুরু করলেন নতুন বছর। লক্ষ্য 26-এ, লক্ষ্য পূরণ। নতুন বছর খুব ভালো কাটুক। এই যে এত নেগেটিভ কথা বলতে হয়, আমি চাই কাল থেকে শুধু পজিটিভ কথা বলতে। যা বলবো সত্যি বলবো, কিন্তু রোজ রাত 9টায়। সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।